নমস্কার, শুরু করছি জিরো আওয়ার। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। রাজ্যের মাদ্রাসা শিক্ষা এবার বড় ধাক্কা। নিশানায় সরকারি এডেড থেকে খারিজি মাদ্রাসা। কি পড়ানো হচ্ছে ক্লাসরুমে, কোথা থেকে আসছে খারিজি মাদ্রাসার কোটি কোটি টাকার ফান্ডিং, আর কিভাবে হয়েছিল তৃণমূল আমলের দেদার নিয়োগ, সব জানতে এবার কড়া রিপোর্ট তলব করলো নতুন সরকার। সংখ্যালঘু মন্ত্রী সাফ হুঁশিয়ারি, জাতীয় শিক্ষানীতি না মানলে এবং বেআইনি কিছু পেলেই সোজা তালা ঝুলবে মাদ্রাসায়। অবশেষে কাটল দীর্ঘদিনের অন্ধকার। রাজ্যের ক্ষমতা বদলাতেই এবার তৃণমূলের তথাকথিত মাদ্রাসা তোষণের টুটি চেপে ধরল নতুন সরকার। রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো এবং স্বচ্ছতা খতিয়ে দেখতে এবার বড়সড় পদক্ষেপ প্রশাসনের। সরকারি এডেড, আনএডেড এবং খারিজি মাদ্রাসাগুলির সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের রিপোর্ট তলব করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি এবং এনসিটিই গাইডলাইনের অবমাননা করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার নতুন সরকারের সংখ্যালঘু মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, এই তদন্ত বা রিপোর্ট তলবের ক্ষেত্রে মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে: পাঠ্যক্রমের বৈধতা, শিক্ষক নিয়োগের স্বচ্ছতা এবং প্রতিষ্ঠানের আর্থিক উৎস। রিপোর্টে স্পষ্ট জানতে চাওয়া হয়েছে যে রাজ্যের আনএডেড মাদ্রাসাগুলির অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করা হয়েছিল কিনা, বিগত সরকারের আমলে এই ধরনের মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং সেগুলির অনুমোদন প্রক্রিয়ায় কোনো আইনি শিথিলতা ছিল কিনা তা খতিয়ে দেখছে বর্তমান সরকার। একই সঙ্গে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক ও কর্মী নিয়োগের ক্ষেত্রে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এনসিটিই নির্দেশিকা মেনে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে কিনা তাও এই রিপোর্টে যাচাই করা হবে। বোর্ড বহির্ভূত বা খারিজি মাদ্রাসাগুলির অভ্যন্তরীণ গতিবিধি এবং পাঠ্যসূচি নিয়েও রিপোর্ট চেয়েছে প্রশাসন। এই মাদ্রাসাগুলিতে শিক্ষার্থীদের কী ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে এবং এই প্রতিষ্ঠানগুলি পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের উৎস কী তা স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে রিপোর্টে। সংখ্যালঘু মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, তদন্তে যদি কোনো মাদ্রাসায় বেআইনি বা নিয়ম বহির্ভূত কার্যকলাপের প্রমাণ মেলে তবে সেই সমস্ত প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। জাতীয় শিক্ষানীতি এবং দেশের প্রচলিত আইনি কাঠামোর বাইরে গিয়ে কোনো প্রতিষ্ঠান চালানো যাবে না। বিগত সরকার যেভাবে মুড়ি মুড়কির মতো, অর্থাৎ যেভাবে মাদ্রাসাগুলোকে পারমিশন দিয়েছিল, সেখানে প্রত্যেক পাড়ায় পাড়ায় এই ধরনের অবৈধ মাদ্রাসা গড়ে উঠেছিল। এখন নতুন সরকার এসছে, নতুন সরকারের চিন্তা ভাবনার সাথে যাতে করে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সেই সব বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা শিক্ষা পাক বা প্রকৃত যে সরকারের কাছে তথ্য থাকুক যে কত আপনার সরকার অনুমোদিত মাদ্রাসা চলছে, সেটা থাকাটাই বাঞ্ছনীয়। অবৈধ মাদ্রাসা বন্ধ করতে হবে এবং সরকারের কাছে যেন হিসেব থাকুক যে কতগুলো মাদ্রাসা চলছে। খারিজি মাদ্রাসা বলুন বা এখানে অবৈধ যে মাদ্রাসাগুলো চলছে, সেখানে যে তারা যে শিক্ষক নিয়োগ করেছে বা সেখানে কি হচ্ছে বা সেখানে কোথা থেকে সেই অর্থ তাদের দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই সরকার যখন হিসেবে তাদের জানার অধিকার আছে। প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা এবং রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং স্বচ্ছতা আনার ক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মাদ্রাসা তোষণের টুটি চেপে ধরল সরকার। মাদ্রাসাগুলো এবার রাজ্যের নজরে এলো। তৃণমূল আমলে দেদার নিয়োগের তদন্ত, কি পড়ানো হচ্ছে ক্লাসরুমে, খারিজি মাদ্রাসার ফান্ডিং এর উৎস, সবই এবার দেখা হবে আতশ কাছে। বেআইনি কার্যকলাপের প্রমাণ মিললে বন্ধ করা হতে পারে প্রতিষ্ঠান। শুভেন্দু সরকারের স্ক্যানারে এবার রাজ্যের মাদ্রাসা। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে, কথা বলবো মফিজুলের সঙ্গে। মফিজুল, জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, শুভেন্দু সরকারের স্ক্যানারে রাজ্যের মাদ্রাসাগুলো কতটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অনেক সময় অভিযোগ উঠেছে দেশ বিরোধী কার্যকলাপ চালানোর এই মাদ্রাসাগুলোতে, কিভাবে দেখা হচ্ছে পুরো পরিস্থিতি? যেমনটা তুমি বললে যে অনেকবার কিন্তু এই ধরনের অভিযোগ উঠেছে এই মাদ্রাসাগুলোর মানে কার্যকলাপকে কেন্দ্র করে। তাই সেই অভিযোগগুলো যাতে এই সরকারের আমলে নতুন করে সামনে না আসে সেদিকটা নিশ্চিত করতেই এই মাদ্রাসাগুলো কিভাবে পরিচালনা হয়। 3 ধরনের মাদ্রাসা আমাদের রাজ্যে কিন্তু এই মুহূর্তে পরিচালিত হচ্ছে। তোমাকে জানি, প্রথম মাদ্রাসা হচ্ছে সরকারি এডেড মাদ্রাসা, যেটা কিন্তু জেনারেল এডুকেশন দেওয়া হয়, যেখানে স্কুল শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষার সিলেবাস সেম। ফলে সেটা হচ্ছে সরকারি এডেড মাদ্রাসা, যার সংখ্যা হচ্ছে 614টি।
বাকি আর এক ধরনের মাদ্রাসা রয়েছে, যেটা তুমি জানো যে আনএডেড মাদ্রাসা, যেটা তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কয়েকশো আনএডেড মাদ্রাসাগুলোকে অনুমোদন দিয়েছিল, কিন্তু সরকার কোন রকম ফান্ড রিলিজ সেই অর্থে করেনি। কিন্তু এই সমস্ত মাদ্রাসাগুলো পরিচালনা করার ক্ষেত্রে ফান্ডের উৎস কি, তারা সেখানে ফান্ডিং করছে, কিভাবে চলছে, কি পড়ানো হয় এই আনএডেড মাদ্রাসাগুলো, সেই বিষয়গুলো সম্পর্কেও জানার চেষ্টা করছে সরকার। অন্যদিকে সবথেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে খারিজি মাদ্রাসা। আর এক ধরনের মাদ্রাসা রয়েছে খারিজি মাদ্রাসা, যে খারিজি মাদ্রাসাগুলোতে মূলত ইসলামিক ধর্মের মানে শিক্ষা দেওয়া হয়, ইসলামিক শিক্ষা দেওয়া হয় সেই সমস্ত মাদ্রাসাগুলোতে। এবং সেই মাদ্রাসাগুলোতে চালাতে গেলে তার সঙ্গে সরকারের কোনো রকম কোনো কানেকশন নেই। এমনকি খারিজি মাদ্রাসাগুলো সরকার কোনো অ্যাডমিশন দেয় না, রেজিস্ট্রেশন পর দেয় না। তারপরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে চলছে, কারা চালাচ্ছে, সেখানে কি পড়ানো হয়, কারা পড়াশোনা করে, এবং সেখানকার শিক্ষক রিক্রুটমেন্ট কিভাবে হয়, শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, সব থেকে বড় কথা খারিজি মাদ্রাসার ফান্ডের উৎস কি, এই যাবতীয় বিষয়ে তথ্য সংগ্রহ করতে চাই যে রাজ্য সরকার, এবং সেই সমস্ত তথ্যগুলো হাতে মফিজুল, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বলছিলাম মফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আমাদের সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন রয়েছেন। কামাল সাহেব, আপনাকে স্বাগত জানাই। এর আগেও আপনার সঙ্গে কথা হয়েছিল যে সময় রাজ্য সরকার বন্দে মাতরম মাদ্রাসাগুলোতে বাধ্যতামূলক করেছিল, সেই সময় আপনার খুব সুন্দর ব্যাখ্যা ছিল। আমি এখন এই যে সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে, যেভাবে স্ক্যানারে আনা হচ্ছে মাদ্রাসাগুলোকে, তো জানার চেষ্টা করব, এর আগে তো একাধিকবার কথা উঠেছে যে সন্ত্রাসবাদী তৈরির আঁতুড়ঘর বলেও চিহ্নিত করা হয়েছে এই মাদ্রাসাগুলোকে অনেক সময়। এক্ষেত্রে ফান্ডিংয়ের জায়গাটা কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, আপনার কি মনে হয় যেটা কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, ফান্ডিং আসে এটা একেবারে নিশ্চিত। ফান্ডিং কিন্তু দেশ বিদেশ থেকে আসে, এটা আমি 100% নিশ্চিত। যেটা খারিজি মাদ্রাসাগুলো, সেখানে মানে সমস্ত প্রায় গ্রামে গঞ্জে যার মনে হলো সে একটা খারিজি মাদ্রাসা করে দিল, সেখানে পুরোপুরি আরবি শিক্ষা দেয়া হয়। বাচ্চা বাচ্চা ছেলেদের যাদের বয়স 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, তাদেরকে একটা ভিক্ষার ঝুলি হাতে দেওয়া হয়, যা তোরা ওখান থেকে গিয়ে চাল নিয়ে আসবি, আলু নিয়ে আসবি, এগুলো নিয়ে আসবি। নির্লজ্জ বেহায়েরা। এবং এদেরকে কেন হাতের কাজ শেখানো হয় না, এদেরকে দর্জির কাজ শেখানো হয় না, এদেরকে কম্পিউটার শিক্ষা, মোবাইল শিক্ষা, মোবাইল রিপেয়ারিং শেখানো হয় না কেন? শুধু আরবি 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 কেন? এদেরকে এই পুরো বাচ্চা ছেলে মেয়েদের, অর্থাৎ প্রান্তিক শিশুদের যাদের বাবা মা গরিব, তাদের পাঠিয়ে দেয় এই সমস্ত খারিজি মাদ্রাসায়, যা তোরা পড়াশোনা কর। কিন্তু তাদেরকে এইরকম ধরনের বেহাল অবস্থা করে দিচ্ছে এক শ্রেণীর মুসলমান, যারা বাইরে থেকে টাকা নিয়ে আসে, এখান থেকেও তারা চাঁদা তোলে। আরেকটা যেটা মফিজুল বলছিল, খুব সুন্দর বলেছে, এই যে আনএডেড মাদ্রাসা, মমতা ব্যানার্জি আসলেন, ধুমধাম করে বলে দিলেন 10,000 মাদ্রাসা আমি করে দেবো। কিচ্ছু হয়নি। 333টা মাদ্রাসা প্রথম দিল, সেই মাদ্রাসা তারা মাইনে পেত, আর 450 মাদ্রাসার মতো তারা মাইনে পেত না। আমি হলপ করে বলছি, আপনাদের অন ক্যামেরা বলছি, এরা আমার কাছে এসেছিল, আমি ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনের আমাকে নিয়ে গেছিল, সেখানে আমি জিজ্ঞেস করলাম এদেরগুলো আপনি এই যে আনএডেড মাদ্রাসাগুলো আপনি কেন তাদেরকে স্যাংশন করছেন না, মাইনে দিচ্ছেন না? তিনি পরিষ্কার করে আমাকে বলেছেন, ক্যামেরার সামনে বলছি, যে এই মাদ্রাসাগুলোর কোনো ঠিক ঠিকানা নেই, কারোর বিল্ডিং নেই, কারোর বিল্ডিং আছে ছাদ নেই, কোনো পরিকাঠামো নেই। তাই আর 5 কোটি টাকা মমতা ব্যানার্জির সরকার পাঠালো, সেই 5 কোটি টাকা কে খেয়ে নিল? আমি বলছি না, ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন আমাকে এটা বলেছিলেন। তাহলে এই টাকাগুলো মমতা ব্যানার্জির সরকার দিয়েছিল, সেই টাকাগুলো এইসব মাদ্রাসায় কেউ মাইনে পায়নি। সেই টাকাগুলো তৃণমূলের এক শ্রেণীর তোলাবাজ, তারা কিন্তু এই টাকাগুলো হজম করেছিল। সংখ্যালঘু উন্নয়ন দপ্তর বিগত জমানায় কি করেছে? তারা কিচ্ছু করেনি। দেখুন, এই যে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে, আপনি ভাবুন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এত বরাদ্দ করে না। অর্থাৎ সংখ্যালঘুরা তোমাদের জন্য কি উন্নয়ন করছি দেখো, তোমরা আমাদের ভোট দেবে, কিন্তু সেই টাকাটা অন্য খাতে ব্যয় হয়েছে 100% গ্যারান্টি। কারণ ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন আমাকে বলেছে ওই টাকা
এই স্কুলে খারিজ, এই যে কয়েকটা আনএডেড মাদ্রাসার মাইনে দেওয়ার কথা, সেগুলো মাইনে দেওয়া হয় না। কে যে ঝেড়ে নিচ্ছে মাঝখান থেকে আমি বুঝতে পারি না। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা করতে, এবং এনইপি অনুযায়ী যেটা একটু আগে শুনছিলাম, আধুনিক শিক্ষা নিয়ে আসতে হবে। কেন আধুনিক শিক্ষায় কি অসুবিধা? 614টা মাদ্রাসা আধুনিক শিক্ষা দেয়, অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ যে হয়, যে শিক্ষা হয় সেখানে হয়। এই 614টার মানে 614টার মধ্যে আপনার 198টা এইচএস মাদ্রাসা, 11 সেই একটা মাদ্রাসার শিক্ষক আমি, সেখানে আধুনিক শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদের যে বই সেখানে ধরানো হয়। কিন্তু এই খারিজি মাদ্রাসাগুলো কিচ্ছু হয় না, শুধু ওই দাঁড়িয়ে আছে, টুপি আছে, পড়ুক, সেটা তাদের ব্যাপার। শিশুদের ভিক্ষাবৃত্তি করায় কেন? তাদেরকে হাতে নিয়ে বিভিন্ন, কেন তাদেরকে আধুনিক শিক্ষা দেওয়া যায় না? তাদেরকে ইংরাজি, অঙ্ক এগুলো বেশি বেশি করে শিক্ষা দেওয়া যায় না? তাহলে অবশ্যই সেই টাকার উৎস কোথায়? তাদের আয় ব্যয়ের কোনো খাতা আদৌ আছে কি? ইনকাম ট্যাক্সের কোনো কিছু আদৌ আছে কি? সেগুলো পরিষ্কার করে জানা উচিত। সেই টাকাগুলো তাদের কাছ থেকে বার করে প্রান্তিক সংখ্যালঘু ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার জন্য উন্নয়ন করুক, পয়সা ঢালুক। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি এটাই চাই। এবং এটা পশ্চিমবঙ্গের অনেকেই জানে না যে ওই খারিজি মাদ্রাসায় কি হয়। খারিজি মাদ্রাসায় লেখাপড়াটা দূর, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আসলো, শুধু খাওয়া দাওয়া হয়। এক শ্রেণী আছে না, তারা খাওয়া দাওয়া করে, আর এই ছেলে মেয়েদের যা হোক করে একটা খাওয়া দাওয়া দিল, তাদেরকে ভিক্ষাবৃত্তি, মানে সকালবেলা তারা বার হবে, অন্তত পক্ষে 50 থেকে 100 জন বাচ্চা ছেলে, তারা সমস্ত জায়গায় চাল ডাল এইগুলো আলু নিয়ে আসবে গ্রাম এলাকা থেকে, এনে সেগুলো রান্না হবে। তাহলে তাদের শিক্ষাটা কোথায়? আধুনিক শিক্ষা কেন তাদের দিচ্ছে না? তাদেরকে কেন সঠিক সমাজের মধ্যে নিয়ে আসছে না? তাদেরকে হাতের কাজ শেখানো হচ্ছে না কেন? আমি কামাল সাহেব একটা বিষয়, দুটো জিনিস এখানে জানবো আপনার কাছে। এক হচ্ছে জাতীয় শিক্ষানীতি আদৌ এখানে মেনটেন হয় কিনা, এবং এই যে যেটা তুমি একদম শুরু করেছিলাম, যে সন্ত্রাসবাদী তৈরির আঁতুড়ঘর হিসেবেও আমরা অনেক সময় মাদ্রাসাকে অ্যাড্রেস করতে দেখেছি বা শুনেছি, বিগত সরকার বাম জমানায় আমরা শুনেছিলাম। এটা কি সত্যি? এটা আপনার অভিজ্ঞতা কি? দেখুন, আমি তো ওই মাদ্রাসার ভিতরে কোনোদিন যাইনি, যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না, যাইনি। তাহলে সেখানে কি হয় সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু মাদ্রাসা থেকে অনেক অনেক যারা মানে এনআইএর তদন্ত সেই মাদ্রাসায় এসেছে, আপনারা নিশ্চয়ই জানেন, বীরভূমে ছিল, তাহলে সেটাই নিশ্চয়ই কিছু হয়েছিল। আমি এখানে একটু আলফালা ইউনিভার্সিটির প্রসঙ্গ তুলতে চাইবো। দিল্লি বিস্ফোরণের পরে আমরা এই ইউনিভার্সিটি নিয়ে তখন যে সমস্ত আলোচনা করেছি বা একাধিক মন্তব্য সেই সময় সামনে এসেছে, তাহলে ওইখানে ওই ইউনিভার্সিটিতে যদি এইগুলো হতে পারে, তো মাদ্রাসা তো তাহলে স্ক্যানারে ডেফিনেটলি থাকা উচিত। দেখুন, আমি বলছি যে আমি ওখানে যাইনি, আপনাদের সংবাদ থেকেই শুনেছি। আর এই টাকাগুলো যখন আসে, এই টাকাগুলো দেদার টাকা আসে বাইরে থেকে, এই টাকাগুলো তারা কিভাবে ব্যয় করে? তারা দিচ্ছে তো শিক্ষার উন্নয়নের জন্য দিচ্ছে। এনইপি আপনি বলছিলেন না, ন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম, জিন্দেগিতে সারা জীবন এরা এখানে লাগু করবে না। তাহলে তো আরবি শিক্ষাটা শেষ হয়ে যাবে। দেখুন, ছোটবেলায় আমরা বাড়ি থেকে, সংখ্যালঘু পরিবার থেকে বড় হয়েছি, বাড়িতে কিন্তু আরবি পড়তাম, বুঝলেন তো, আরবি পড়তাম মসজিদে সকালবেলা করে। আর স্কুলে কিন্তু আমরা হিন্দি আর সংস্কৃত পড়তাম, ভালো করে মনে আছে। তাহলে সেই আরবি শিক্ষাটা এই স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে কেন শিক্ষা প্রতিষ্ঠানে আরবি শিক্ষা কেন? এই সারা ভারতবর্ষের অন্যান্য মানুষের, অন্যান্য শ্রেণীর সঙ্গে মানে কম্পিটিশন করতে কেন তাদেরকে আধুনিক শিক্ষা দেয়া হবে না? কেন তাদেরকে এনইপি অনুযায়ী, এনসিটি নিয়ম অনুযায়ী কেন তাদেরকে এনসিটি সিলেবাস ধরানো হবে না? এটা এনইপির নিয়ম, সেটা কেন? এবার এই জায়গায় দাঁড়িয়ে কামাল সাহেব, যে বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে বা আগামী 5ই জুলাইয়ের মধ্যে, মানে 1 মাসের মধ্যে যে তদন্ত করার কথা বা এগুলো স্ক্যানারে আনার কথা, একটা রিপোর্ট নিশ্চয়ই সামনে আসবে। দেখা যাক, এই নতুন সরকারের কাছ থেকে আমরা এই এক্সপেকটেশন রাখছি। অনেক ধন্যবাদ আপনাকে কামাল সাহেব আমাদের সময় দেওয়ার জন্য। জিরো আওয়ার এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।